প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ নাজিমুল হক, সহকারী শিক্ষক, জয়গঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর জন্য ফিন্যান্স এবং ব্যাংকিং। তো তোমরা ইতিমধ্যে জানো আমাদের ফিন্যান্স এবং ব্যাংকিং আমরা যে অধ্যায়টি আলোচনা করতেছি সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ের আমরা প্রায় শেষ পর্যায়ে। এখানে যে অঙ্কগুলো ছিল আমি প্রায় করে ফেলেছি তোমাদের। তো বাড়ি কাজ দিয়েছি, আশা করি সবাই করছো। না করলে অবশ্যই আমার সাথে না বুঝলে যোগাযোগ করবে। আজকে আমরা যেই প্রশ্নটি আলোচনা করব সেটা হচ্ছে, গত ক্লাসে তোমাদেরকে আমি করেছিলাম পেব্যাক সময় পদ্ধতি নিয়ে। তো আজকে আমরা পেব্যাক সময় পদ্ধতির একটা অঙ্ক করাবো। তো তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করো। আমরা আজকে দুটি অঙ্ক করার চেষ্টা করব, কারণ আমাদের সময় অনুযায়ী আসলে আমাদের সিলেবাস অনুযায়ী শেষ করা খুবই কঠিন হয়ে পড়েছে। তো সবাই একটু খেয়াল করো। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পেব্যাক সময়। এখানে প্রশ্ন লেখা আছে, জনাব কিশোর 5 বছরের জন্য 7 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান, সম্ভাব্য নগদ প্রবাহ। অর্থাৎ আমি পুরো প্রশ্নের উপর আরও কয়েকটি লাইন ছিল লিখি নাই। জনাব কিশোর 5 বছরের জন্য 7 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান, আর এটা সম্ভাব্য নগদ প্রবাহ আন্তঃপ্রবাহ দেখো। তাহলে এখানে প্রকল্প দেওয়া আছে, প্রকল্প এক অর্থাৎ শান্তা প্রকল্প, আর একটা হচ্ছে সম্পা প্রকল্প। তাহলে এখানে দেখো 5 বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে প্রথম বছরে তার নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ 2,30,000, 1,80,000, 2,00,000, 1,90,000, 1,50,000 টাকা। তাহলে সম্ভাব্য প্রকল্পেরও 5 বছরের বিনিয়োগ এখানে অর্থাৎ আন্তঃপ্রবাহ দেওয়া আছে। এটা হচ্ছে সম্ভাব্য। এটা কি সম্ভাব্য? এখন দেখো কতে বলা হচ্ছে মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কি? মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কি? খতে বলা হচ্ছে মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউর এসএসসি এক্সাম। মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন? এরপর গত বলা হচ্ছে শান্তা প্রকল্পের পেব্যাক সময় পদ্ধতি নির্ণয় করো। আর লাস্টে বলা হচ্ছে বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি গ্রহণযোগ্য, যুক্তি দাও। তাহলে আমাকে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে প্রকল্পের তোমার যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে তোমাকে পেব্যাক নির্ণয় করতে হবে। ইতিমধ্যে আমরা পেব্যাক করেছি। তো দেখো আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি। এখানে বলা হচ্ছে মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কি? মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কি? তাহলে খেয়াল করো, মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে বাট্টার হার নির্ধারণ। বাট্টার হার নির্ধারণ। তাহলে মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কি? আনসার হবে বাট্টার হার নির্ধারণ। তাহলে আবার খেয়াল করো, মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কি? বাট্টার হার নির্ধারণ। এরপর বলা হচ্ছে মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন? মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন? তোমাকে এখানে প্রশ্নে বলা হচ্ছে আমরা জানি মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে কোনো কিছু তুমি নিশ্চিত দিতে পারবে না, এটা সম্ভাব্য। এখানে নগদ আন্তঃপ্রবাহ প্রত্যেক বছরের সম্ভাবনা। তাহলে অনুমান বলতে বলছি, অর্থাৎ অনুমান মানে আমরা সবাই বুঝি অনুমান মানে কি, অর্থাৎ কি হতে পারে একটা জিনিস চিন্তা করার। আমি নিজে অনুমান করলাম যে কি হতে পারে। তাহলে এখানে প্রশ্নের উত্তরটা তোমরা এভাবে লিখবে, যেহেতু 2 মার্কের জন্য, অর্থাৎ মূলধন বাজেটিং অনুমান নির্ভর। কারণ কেন? আমরা জানি মূলধন আয় ব্যয় প্রাক্কলনের ক্ষেত্রে মূলধন আয় ব্যয় প্রাক্কলন এটা কিসের উপর? অনুমানের উপর ভিত্তি করে। মূলধন বাজেটিংয়ের কি আয় ব্যয়ের প্রাক্কলনটা কিসের উপর ভিত্তি করে? অনুমানের উপর ভিত্তি করে। তাই মূলধন বাজেটিংকে অনুমান নির্ভর বলা হয়। এখন দেখো, মনে করো তুমি একটি কারখানা চালু করতে গেলে, তাহলে এখানে তুমি কি করবে? এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি কাঁচামাল ক্রয় করলে, তাহলে তোমার এই কাঁচামালের উৎপাদন খরচ, ভবিষ্যতে এটার আশা কি? মনে করো তুমি একটা মার্কার ব্যবসায়ী, তুমি এখন একটা মার্কার উৎপাদন করতে চাচ্ছ। তো তুমি এটা চিন্তা করতে পারতেছো না তোমার এটা কি হতে পারে, কত হতে পারে। এখন তুমি চিন্তা করলে আগামী 1 বছরে তুমি এই মার্কারটা যদি উৎপাদন করতে থাকো, এটার মনে করো খরচ পড়বে
তোমার উৎপাদন খরচ, এটা কালি খরচ যা পড়বে সবগুলো মিলে তুমি একটা সম্ভাবনা করতেছো আগামী 1 বছর পর তোমার মনে করো খরচ হবে 100 টাকা, এটার মনে করো বিক্রয় মূল্য আসবে 110 টাকা। এটা তুমি কি করলে? অনুমান করলে, তো নিশ্চিতভাবে বলতে পারতেছো না। তো এইভাবে কাঁচামালটা তোমার ভবিষ্যৎ মূল্য কী হবে, যেমন এই মার্কেটটার ভবিষ্যৎ মূল্য কী হবে, তুমি এখন 100 টাকা খরচ করে এটা উৎপাদন করলে কিন্তু মার্কেটে তোমার এটার কোনো চাহিদা নাই, তাহলে তোমার অবশ্যই এটা কী করতে হবে? ক্ষতি হবে। তাই ওই জন্য এই কাঁচামালটা উৎপাদন করার সময় এটার ভবিষ্যৎ মূল্য, এটার বাজার পরিস্থিতি সব কিছু তোমাকে কী করতে হবে? বিবেচনা করতে হবে। তাই মূলধন বাজেটিং অনুমান নির্ভর। এখন দেখো শান্তা প্রকল্পের পেব্যাক সময় পদ্ধতি নির্ণয় করো। শান্তা প্রকল্পের পেব্যাক সময় পদ্ধতি নির্ণয় করো। আমরা জানি পেব্যাক সমান বিনিয়োগ ডিভাইড বা বার্ষিক নগদ প্রবাহ। তো দেখো আমরা এখন অঙ্কটা আমরা করব, সবাই গড় করো, কারণ আমরা ঘরের মধ্যে অঙ্কটা শেষ করব। শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এটা এখানে করলাম, তাহলে এখানে আমাদের প্রশ্নে বিনিয়োগ ছিল 7 লক্ষ টাকা। বিনিয়োগ ছিল কত? 7 লক্ষ। তাহলে দেখো আমরা গড়টা যখন করলাম বছর নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ, তাহলে দেখো এটা হচ্ছে শান্তা প্রকল্প। কি প্রকল্প? শান্তা প্রকল্প। তাহলে শান্তা প্রকল্পের তুমি দেখো প্রথম বছরে দেওয়া আছে তোমার সম্ভাব্য 2,30,000, 1,80,000, 2 লক্ষ, 1,90,000, 1,50,000। এরপর দেখো আমরা জানি আমরা কি করব, আমরা সর্বপ্রথম আমার যে বিনিয়োগটা আমরা মাইনাস দিয়ে করতেছি। তাহলে দেখো 0 বছর অর্থাৎ তোমার বিনিয়োগটা 7 লক্ষ টাকা, তাহলে প্রাথমিক বিনিয়োগ কত টাকা? 7 লক্ষ টাকা। তাহলে 7 লক্ষ টাকা যদি তোমার প্রাথমিক বিনিয়োগ, তাহলে আমরা এটা যেহেতু আমরা ব্যবসায় আমরা এটা বিনিয়োগ করে ফেলেছি, তাহলে এটা আমার আর বর্তমান হাতে নেই। ওই জন্য আমরা এটা কি লিখবো? -7 লক্ষ, কারণ এটা তোমার আর ব্যবসায়ের বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে যাবে, আমার কাছে এটা বর্তমান আর নেই। তাহলে দেখো -7 লক্ষ 0 বছরে যেটাই নগদ প্রবাহ হবে সেটার ক্রমযোজিত কত? -7 লক্ষ। এখন দেখো আমরা বলেছিলাম এর আগের ক্লাসে জিনিসটা এভাবে আসবে। তাহলে দেখো -7 লক্ষ থেকে 2,30,000 বিয়োগ দেওয়ার পর -4,70,000। এরপর 4,70,000 থেকে 1,80,000 বিয়োগ দেওয়ার পর -2,90,000। 2,90,000 থেকে 2 লক্ষ বিয়োগ দেওয়ার পর -90,000। এখন দেখো এখানে -90, এখানে 1,90,000। তাহলে এটা থেকে এটা বিয়োগ দেওয়ার পর আর থাকে 1 লক্ষ। কেন? কারণ আমার এখানে অর্থাৎ 1,90,000 হচ্ছে বড়, যে কারণে একটার পূর্বে আমার কি আছে? প্লাস। এরপর দেখো এটার আগে প্লাস, এটার আগে প্লাস। তুমি দেখো এটা করার পর এই দুটো প্লাস, তাহলে 1,50,000 আর 1 লক্ষ যোগ করলে 2,50,000 টাকা। তো তাহলে আমরা এখানে গড়ের মধ্যে এটা করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লিখব, আমরা জানি পেব্যাক সময় সমান তুমি এখানে যে এইভাবে লিখে ফেলবে, সরাসরি লিখে ফেলবে। তাহলে এখানে সময় আমরা জানি বছরের কাজটা কি আমরা খালি রাখলাম, একসাথে করে ফেলতেছি, তুমি সূত্রটা লিখবে। তাহলে দেখো আমার মাইনাস চিহ্ন আমার কোন বছরে গিয়ে নিট মুনাফার কাছাকাছি গিয়েছে দেখো। তাহলে আমার মাইনাস চিহ্ন এখানে শেষ কোথায়? 90,000। তার মানে এই 90,000 আসবে। এরপর থেকে আমার কি অর্থাৎ প্রকল্পের যে টাকাটা তুমি বিনিয়োগ করবে এটা চলে আসবে। তাহলে এখানে বছর কত? তৃতীয় বছর। তাহলে দেখো 3, এখানে হবে 90,000। পরবর্তী বছরে নগদ প্রবাহ কত? 1,90,000। পরবর্তী বছরে নগদ প্রবাহ কত? 1,90,000 টাকা। তাহলে আমার এখানে নগদ প্রবাহ হবে 1,90,000। আবার খেয়াল করো আমার মাইনাস চিহ্ন কোথায় শেষ? সহজে মনে রাখবে মাইনাস চিহ্ন কোথায় শেষ? 90,000। মনে রাখবে যেখানে মাইনাস চিহ্ন শেষ তোমার ওই টাকাটা আসবে। তাহলে আমি 90,000 লিখলাম। এই -90,000 কোন বছরে? তোমার তৃতীয় বছরে। অর্থাৎ কোন বছরে? তৃতীয় বছরে। এখন দেখো পরবর্তী বছরের নগদ প্রবাহ কত? পরবর্তী বছরের নগদ প্রবাহ হচ্ছে 1,90,000। তুমি এখন একটা কাজ করবে, সেটা হচ্ছে তাহলে ভাগ দিবে 90,000 ভাগ 1,90,000। তাহলে 3 যোগ 0.47। তাহলে 3 এটার সাথে 3 কি করবে? যোগ করবে। তাহলে 3.47%। 3.47 বছর। তাহলে আমার শান্তা প্রকল্পে
যে তুমি 5 বছরের জন্য যদি বিনিয়োগ করো, তোমার এই বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে সময় লাগবে 3.47 বছর, অর্থাৎ 5 বছরের বিনিয়োগের টাকাটা 3.47 বছরে ফেরত চলে আসবে। তো এটা একটু ভালোভাবে খেয়াল করে এরপর আমরা আমাদেরকে বলছে গোড়ারগতে কোন প্রকল্পে বিনিয়োগ করা তোমার জন্য অর্থাৎ গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা জানি দুটি ব্যক্তির মধ্যে তোমাকে যদি তুলনা করার জন্য দে, তুমি সবসময় দুটি লোকের চরিত্র সম্পর্কে যদি না জানো, তুমি কি করতে পারবে না, তুলনা করতে পারবে না। তোমাকে তাহলে কি করতে হবে, দুটি ব্যক্তির চরিত্র সম্পর্কে জানতে হবে। আমরা এখন মনে করো একটি প্রকল্প সম্পর্কে জানলাম, একটি প্রকল্পে বললো 3 বছর লাগবে, এখন আরেকটি প্রকল্পে কত বছর লাগবে সেটা আমাদেরকে এখনো বলে নাই। তাহলে আমরা ওইটাও কি করতে হবে, বাইর করতে হবে, কারণ বাইর করার সময় আমরা এটা কি করতে পারবো না, তুলনা করতে পারবো না। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা এখানে লিখেছি সম্পা প্রকল্প। তাহলে দেখো সম্পা প্রকল্পে আমার প্রথম বছর সম্ভাব্য নগদ অন্তঃপ্রবাহ ছিল 2,50,000, দ্বিতীয় বছর 1,60,000, 210, অর্থাৎ এইভাবে ধাপে ধাপে ছিল। তাহলে দেখো আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে আসলে এগুলো আমরা এইভাবে করতে হচ্ছে। তো এখন দেখো তোমরা ক্যালকুলেটর নিয়ে যেটা করবে, তাহলে আমার বছর দেওয়া আছে, নগদ প্রবাহ দেওয়া আছে, ক্রমযোজিত তুমি কি করবে, বাইর করবে। এখন দেখো তাহলে ওই যে আগের মতোই মাইনাস বিনিয়োগ ছিল কত টাকা, 7 লক্ষ টাকা। তাহলে -7 লক্ষ থেকে 2,50,000 গেলে 4,50,000, এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ এইভাবে আসছে। তাহলে দেখো এইভাবে আসছে, সব এইভাবে আসছে। তাহলে অর্থাৎ -7 লক্ষ থেকে এটা বিয়োগ, আবার -4,50,000 থেকে 1,60,000 বিয়োগ, 2,90,000 থেকে 2,10,000 বিয়োগ, 80 -80 থেকে যখন 2,30,000 বিয়োগ করছো তখন 1,50,000 হয়ে গেছে, কারণ তোমার 2,30,000টা হচ্ছে কি বড় আর 80টা হচ্ছে ছোট। তাহলে এটা থেকে এটা বিয়োগ করার পর তোমার 1,50,000, এরপর এটা 1,50,000 যোগ, এটাও কি 2 লক্ষ, দুইটার আগে প্লাস দুইটা কি হবে, যোগ হবে। তাহলে দুইটা যোগ করার পর 3,50,000। এখন আমাদের কাজ হচ্ছে, সুতরাং আমরা জানি ফেব্যাক সমান, তাহলে বছরের জায়গাটা খালি রাখলাম। এখন তুমি খুঁজে বের করো কোন বছরে গিয়ে তোমার মাইনাস চিহ্ন শেষ হয়ে গেছে, ঋণাত্মক মানটা শেষ হয়ে গিয়েছে। তুমি দেখো তো তোমার কোন বছরে গিয়ে তোমার মাইনাস চিহ্নটা শেষ হয়ে গিয়েছে। যেখানে তোমার মাইনাস ঋণাত্মক শেষ হয়ে যাবে ওই বছরটা আমরা কি বিনিয়োগ হিসেবে নিয়ে আসব। তাহলে দেখো -80,000, এর পরে আমার আর কোনো মাইনাস চিহ্ন নেই, এরপর থেকে তার বিনিয়োগের লাভের সম্ভাবনা চলে, অর্থাৎ বিনিয়োগকৃত অর্থ এই বছরের মধ্যে ফেরত চলে আসবে। তাহলে দেখো 80,000, এটা কোন বছরে, এটা হচ্ছে কোন বছরে, তৃতীয় বছরে। তাহলে 3 যোগ পরবর্তী বছরের নগদ প্রবাহ কত, 2,30,000। তাহলে দেখো 80, পরবর্তী বছর নগদ প্রবাহ হচ্ছে 2,30,000। এখন ক্যালকুলেটর নিয়ে সবাই বাইর করো 80,000 ভাগ 2,30,000, ভাগ করার পর 0.34, 3 যোগ 0.34, তাহলে এটার সাথে এটা যোগ করলে 3.34 বছর। তাহলে এখন দেখো আমাদেরকে গোড়ারগত বলছে বিনিয়োগের জন্য, অর্থাৎ জনাব কিশোরের বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। আমরা জানি, তুমি এখন দেখো তুমি একটি জায়গায় তুমি অথবা একটি ব্যবসায় তুমি টাকা বিনিয়োগ করলে, কত টাকা, 100 টাকা বিনিয়োগ করলে। তুমি টার্গেট করছো 5 বছর, যে আমার এই টাকাটা আসতে কত বছর লাগবে। এই মনে করো একটা কোম্পানি হচ্ছে ক, আরেকটি কোম্পানি হচ্ছে খ। ক কোম্পানি বলতেছে আপনার 100 টাকা আমি 3 বছরের মধ্যেই দিয়ে দেব। খ কোম্পানি বলতেছে আপনার এই টাকাটা আমি 4 বছরের মধ্যে দিব, এর পরবর্তী বছরগুলো আপনার লাভ থাকবে। তাহলে দেখো তুমি কাকে দেবে, তুমি কি ককে দিবে নাকি খকে দিবে, অবশ্যই কাকে দিবে, ককে দিবে, কারণ ক তোমাকে খুবই কম সময় এটা কি দিবে, ফেরত দিবে। তাহলে ফেব্যাক বলতে আমরা বুঝি বিনিয়োগকৃত অর্থ কত সময়ে ফেরত আসবে তা নির্ণয় করার প্রক্রিয়া। তাহলে খেয়াল করো আমার এখানে একটা বছর, এর আগে ছিল 3.something, অর্থাৎ 3.47, 3.47, আর এখানে হচ্ছে 3.34। এখন তুমি কোনটাতে বিনিয়োগ করবে, অবশ্যই তোমার টাকাটা যেখানে, অর্থাৎ 5 বছরে তোমার বিনিয়োগকৃত অর্থ এই কোম্পানিতে 3.34 বছরে চলে আসবে, আর এটাতে 3.47-এ চলে আসবে। তাহলে আমরা জানি অবশ্যই যেটা কম সেটা হচ্ছে তোমার জন্য লাভ। তাহলে আমাকে জনাব কিশোর বিনিয়োগ করতে হবে, অর্থাৎ সম্পা প্রকল্পে।
শম্পা, তাহলে তুমি নিচে দিয়ে লিখবে জনাব কিশোরের জন্য শম্পা প্রকল্পে বিনিয়োগ করা অধিক গ্রহণযোগ্য, কারণ বিনিয়োগকৃত অর্থ অল্প সময়ে 3.47 বছরে কি ফেরত 3-4 বছরে ফেরত চলে আসবে। তো এরপর দেখো আমরা আরেকটা অঙ্ক করতেছি। ছাত্রছাত্রীবৃন্দ দেখো আমরা আরেকটি প্রশ্ন বোর্ডে লিখেছি, যেটা তোমার দেখো একটি প্রকল্পে 3 বছরে নিট মুনাফা ও অবচয়ের পরিমাণ, একটি প্রকল্পে 3 বছরে নিট মুনাফা ও অবচয়ের পরিমাণ। তাহলে দেখো নিট মুনাফা অবচয় প্রথম বছর 28 লক্ষ, দ্বিতীয় বছর 58, তৃতীয় বছর 20 লক্ষ, আর অবচয়ের পরিমাণ প্রত্যেক বছর অবচয় হচ্ছে 33 লক্ষ। মনে রাখতে হবে যদি তোমার প্রশ্নে অবচয় না দেওয়া থাকে, অর্থাৎ গড় মুনাফার হার নির্ণয়ের ক্ষেত্রে যদি তোমার অবচয় না দেওয়া থাকে অবশ্যই তোমাকে অবচয় নির্ণয় করতে হবে। এখন দেখো কত বলা হচ্ছে, দেখো প্রকল্পটির প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা। কত বলা হচ্ছে IRR এর পূর্ণরূপ লিখো, অবচয় কি, প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো, প্রকল্পের পেব্যাক নির্ণয় করো। তাহলে আমরা এই প্রশ্নটা একেবারেই নতুন, যদিও আমরা আলাদা আলাদা গড় মুনাফার হার করেছি, পেব্যাক করেছি, কিন্তু আজকে আমরা দেখতেছি দুটো একসাথে, অর্থাৎ এই ধরনের পরীক্ষা বেশি আসে। তাহলে তোমাকে একসাথে করারও সিস্টেমটা জানতে হবে। তাহলে IRR এর পূর্ণরূপ লিখো। IRR এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন। এরপর বলা হচ্ছে তোমাকে অবচয় কি। দেখো অবচয় বলতে বোঝাচ্ছে, অর্থাৎ অবচয় কি, সম্পদের একটি সম্পদের ব্যবহারজনিত ক্ষতিকে অবচয় বলে। এটা লাস্ট SSC এক্সাম আসছে 2020-এর। অবচয় কি, সম্পদের ব্যবহারজনিত ক্ষতিকে অবচয় বলে, সম্পদের ব্যবহারজনিত ক্ষতিকে অবচয় বলে। মোস্ট ইম্পর্ট্যান্ট মনে রাখবে, অবচয় কি, সম্পদের ব্যবহারজনিত ক্ষতিকে অবচয় বলে। যেমন এটা তুমি কিভাবে নির্ণয় করো, মনে করো আমি সংখ্যায় বুঝে দিচ্ছি। মনে করো তোমার একটি মেশিন নিচ্ছ, যেটা আগামী 5 বছরের জন্য। তো মেশিনটি তোমার ক্রয় মূল্য ছিল 20,000 টাকা, ক্রয় মূল্য ছিল কত টাকা, 20,000 টাকা। তাহলে তুমি এটা কয় বছরের জন্য নিয়েছ, মনে করো বছর ছিল 5 বছর, বছর ছিল কত বছর, 5 বছর। এখন তুমি এটার অবস্থা কিভাবে নির্ণয় করবে, তাহলে আমরা বলেছি সম্পদের ব্যবহারজনিত ক্ষতিকে অবশ্যই বলে। তাহলে ক্রয় মূল্য 20,000, মেশিনটি নিচ্ছ কত বছরের জন্য, 5 বছরের জন্য। তাহলে 4×5 কত, 20, 4,000 টাকা। প্রত্যেক বছরে তোমার এই মেশিনের অবশ্যই নির্ধারণ করা হবে কত হাজার টাকা, 4,000 টাকা। আর এটাকে আমরা যেভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি। এরপর আমরা অবশ্যই একটা সূত্র জানি, প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই বছর, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই বছর। তাহলে আমার প্রশ্নে প্রাথমিক বিনিয়োগ দেওয়া থাকে, ভগ্নাবশেষ মূল্য যদি হয় থাকে আর বছর, তাহলে এইভাবে আমাকে অবশ্যই নির্ণয় করতে হবে। এখন দেখো আমরা প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো, প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। যারা নবম শ্রেণী তারা একেবারে এটা নতুন, দশম শ্রেণী আশা করি বুঝবে। খেয়াল করো, আমরা জানি গড় মুনাফার হার নির্ণয় করতে হলে নিট মুনাফার প্রয়োজন হবে। কিসের প্রয়োজন, নিট মুনাফা। আর এই নিট মুনাফা যদি সরাসরি না দেওয়া থাকে আমাকে প্রশ্ন থেকে বাইর করতে হবে। তখন আমার বিক্রয় দেওয়া থাকে, চলতি খরচ দেওয়া থাকে, ইত্যাদি এগুলো দেওয়া থাকে। এগুলো যোগ বিয়োগ করার পর আমরা নিট মুনাফা পেয়ে থাকি। এখন দেখো আজকের প্রশ্নে আমাদের সরাসরি নিট মুনাফা দেওয়া আছে। তুমি দেখো সরাসরি দেওয়া আছে নিট মুনাফা 28 লক্ষ, 58 লক্ষ, 20 লক্ষ। তাহলে আমরা জানি গড় মুনাফার হার সমান গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ পূরণ 100। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে গড় নিট মুনাফা তুমি কীভাবে পাবে, দেখো নিট মুনাফার সমষ্টি ডিভাইড বাই বছর আমরা বলেছিলাম। তাহলে নিট মুনাফার সমষ্টি অর্থাৎ প্রত্যেকটি নিট মুনাফা তুমি যোগ করে 3 দিয়ে ভাগ করলে তুমি কি পেয়ে যাবে, গড় নিট মুনাফা পেয়ে যাবে। এরপর দেখো গড় বিনিয়োগ কীভাবে বের করি আমরা, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই 2। তাহলে আমরা ওইটা পাবো। তো এইভাবে আমরা এখন আমাদের অঙ্কটা সলিউশন করব।
শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা লিখেছি, আমরা জানি গড় মুনাফার হার সমান গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ। এখন দেখো আমার সর্বপ্রথম লাগবে গড় নিট মুনাফা। তাহলে দেখো গড় নিট মুনাফা সমান ওই যে নিট মুনাফা, প্রশ্নে আবার নিট মুনাফা দেওয়া আছে। দেখো প্রথম বছর 28 লক্ষ, দ্বিতীয় বছর 58, তৃতীয় বছর 20 লক্ষ। তাহলে তিনটে সমস্যা, তো তিনটে আমরা যোগ করব। কত বছরের অঙ্ক? 3 বছর, 3 দিয়ে ভাগ দিব। তাহলে তিনটে আমার যোগ করার পর 106, অর্থাৎ 1,06,00,000 টাকা। 1,06,00,000 ভাগ 3 বছর। তাহলে 106কে 3 দিয়ে যখন ভাগ দিলাম 35.33 লক্ষ। এরপর দেখো আমরা গড় নিট মুনাফা পেয়েছি, এবার গড় বিনিয়োগ। তাহলে গড় বিনিয়োগ বাইর করার সময় আমরা জানি গড় বিনিয়োগ সমান প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য। তাহলে প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা। প্রাথমিক বিনিয়োগ কত টাকা? 1 কোটি টাকা। তাহলে খেয়াল করো, যখন আমি 1 কোটিকে 2 দিয়ে ভাগ দেবো, ভগ্নাবশেষ মূল্য আমার নেই, ওই কারণে 0। যখন 1 কোটিকে আমি 2 দিয়ে ভাগ দেবো 50 লক্ষ টাকা। তাহলে আমরা গড় নিট মুনাফা পেয়ে গেলাম, গড় বিনিয়োগও পেয়ে গেলাম। তাহলে দেখো এখন গড় নিট মুনাফা কত? 35.33 লক্ষ, আর গড় বিনিয়োগ সমান 50 লক্ষ গুণ 100। এখন তোমার কাজ হচ্ছে এই 35.33 দিয়ে 35.33 ভাগ 50 লক্ষ ভাগ দিলে 0.7066 গুণ 100। তাহলে এটা গুণ কত হবে? 100 হবে, কারণ আমার এখানে হার বলা হচ্ছে। তাহলে 70.66%। তাহলে আমার গড় মুনাফার হারের পরিমাণ হচ্ছে 70.66%। তাহলে আমরা গড় মুনাফার হার পেয়ে গেছি। এখন আমাদেরকে ঘোড়াগত বলা হয়েছে পেব্যাক নির্ণয় করো। একটা কথা মনে রাখবে, পেব্যাক যদি নির্ণয় করতে হয় আমাকে সর্বপ্রথম কী করতে হবে? এখানে দেখো আমরা জানি পেব্যাক হলে আমাদের নগদ প্রবাহ লাগবে অথবা নগদ আন্তঃপ্রবাহ লাগবে। নগদ আন্তঃপ্রবাহ লাগবে। নগদ আন্তঃপ্রবাহ মানে কি? ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন, নগদ অর্থের আগমন। তাহলে দেখো আমার এই প্রশ্নে নগদ প্রবাহ দেয়া নাই, নগদ আন্তঃপ্রবাহ দেয়া নাই। এখন আমাকে এটা বাইর করতে হবে। কীভাবে বাইর করবো? আজকে দেখো নতুন এটা মনে রাখতে হবে। নগদ আন্তঃপ্রবাহ বাইর করার নিয়ম হচ্ছে, নগদ আন্তঃপ্রবাহ বাইর করতে হবে তোমাকে। নগদ আন্তঃপ্রবাহ বাইর করার নিয়ম হচ্ছে নিট মুনাফা, অর্থাৎ এটা সূত্র হিসেবে মনে রাখবে, নিট মুনাফা যোগ অবচয়। যেটা পাইব আমরা, যেটা পাবো সেটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। তাহলে কীভাবে বাইর করবে? নিট মুনাফা যোগ অবচয়, এই দুইটা একটার সাথে এটা যোগ করার পর আমরা পেয়ে যাব নগদ আন্তঃপ্রবাহ। আর যখনই আমরা নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাব তখন আমরা কি করতে পারবো? পেব্যাক সময় নির্ণয় করতে পারবো। চলো তাহলে আমরা অঙ্কটা এখন সলিউশন করি। শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এখানে লিখেছি, তাহলে আমরা বলেছি নগদ আন্তঃপ্রবাহ আমরা কীভাবে পাবো? আমার পেব্যাক নির্ণয় করতে হলে আমার নগদ আন্তঃপ্রবাহ লাগবে। আর নগদ আন্তঃপ্রবাহ আমরা কীভাবে পাবো? নিট মুনাফার সাথে যখন আমরা অবশ্যই যোগ করবো তখন নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাব। তাহলে দেখো আমরা এখানে লিখেছি নিট মুনাফা, এটা হচ্ছে প্রথম বছর 1, বছর 2, বছর 3। তোমরা চাইলে গড় করেও করতে পারবে। তাহলে 28 লক্ষ, দ্বিতীয়তে 58, তৃতীয়তে 20 লক্ষ। এখন দেখো প্রত্যেক বছরের প্রশ্নে দেওয়া আছে, দেখো প্রত্যেক বছরে তোমার অবশ্যই দেওয়া আছে। প্রত্যেক বছর অবশ্যই হচ্ছে প্রথম বছর 33, অর্থাৎ প্রত্যেক বছরে 33 লক্ষ করে। এখন দেখো আমরা নিট মুনাফার সাথে এটা কী করলাম? যোগ করলাম। যোগ করার পর নগদ আন্তঃপ্রবাহ প্রথম বছর 61 লক্ষ, দ্বিতীয় বছর 91, তৃতীয় বছর 53 লক্ষ। তাহলে আমরা নগদ আন্তঃপ্রবাহ পেয়ে গেলাম, অর্থাৎ নিট মুনাফার সাথে অবশ্যই যোগ করার পর আমরা নগদ আন্তঃপ্রবাহ পেয়ে গেলাম। এখন যেহেতু আমরা নগদ আন্তঃপ্রবাহ পেয়ে গেছি, আমরা এবার পেব্যাক নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আগের মতো 0 বছর, তাহলে হচ্ছে কত কোটি টাকা বিনিয়োগ? 1 কোটি টাকা। কত কোটি? 1 কোটি। আমরা এটাকে 100 লিখেছি, সংক্ষেপে নিয়ে আসছি, যেহেতু এখানে সংখ্যাগুলো অনেক বেশি সংখ্যা। তো দেখো তাহলে বিনিয়োগ কত? 1 কোটি। তাহলে এখানে -100, কারণ আমার এটা কি ওই যে ব্যবসায় আমি এটা বিভিন্নভাবে কাজে লাগিয়েছি। এখন দেখো তাহলে ওই যে আগের মতো আসবে, তুমি ক্যালকুলেটর হাতে নাও, 100 থেকে, অর্থাৎ 1 কোটি থেকে 61 বিয়োগ দাও, -39 লক্ষ। এটা 39 কী হবে? লক্ষ। আবার তুমি 39 লক্ষ থেকে 91 বিয়োগ দাও, তাহলে দেখো তোমার প্লাসটা থাকবে না, 52 লক্ষ। এরপর 52, এখানে কত? 53। তাহলে 52 যোগ 53 তুমি যোগ করো,
105 105। তাহলে দেখো এখন আমাকে ফেবেক নির্ণয় করতে হবে। ফেবেক নির্ণয় করতে হলে ফেবেক সমান বছরটা খালি রাখলাম, কোন বছরে গিয়ে মাইনাস চিহ্ন শেষ একটু খেয়াল করো, কোন বছরে? তাহলে দেখো আমার এখানেই মাইনাস চিহ্ন শেষ, তাহলে এখানে হবে 39 লক্ষ। এরপর দেখো এটা কোন বছরে? প্রথম বছর, তাহলে এখানে যোগ হবে 1। পরবর্তী বছরে নগদ প্রবাহ কত? 91 লক্ষ। 91 লক্ষ। এখন তুমি 39 দিয়ে ভাগ দাও, 39 ভাগ 91, তাহলে 1 যোগ 0.43। দেখো তোমরা আমরা 0.43 লিখছি কারণ 4 2 সংখ্যা নিছি, 2 এর পর হচ্ছে 8। তো আমরা জানি যে সংখ্যা নেব 0 অর্থাৎ ওই সংখ্যা যদি 5 অথবা 5 থেকে বড় হয় তাহলে শেষ সংখ্যার সাথে কি যোগ হবে? 1 যোগ হবে, তাহলে যোগ 1, তাহলে 1.43 বছর। তাহলে দেখো আমার ফেবেক সময় বছর হচ্ছে 1.43 বছর, অর্থাৎ তোমার বিনিয়োগকৃত অর্থ তুমি চিন্তা করতেছ বিনিয়োগ করবে কয় বছর? 3 বছর লাগবে। তোমার এই বিনিয়োগকৃত 3 বছর অর্থটি 1.43 বছরে তোমার কাছে ফেরত চলে আসবে। তাহলে এই বেটা সুন্দরভাবে তুমি করবে। তো এটা হচ্ছে আমার লিখবে, সুতরাং পেব্যাক সময় সমান 1.43 বছর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 2টি অঙ্ক সলিউশন করেছি। ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আর একটি ক্লাস নেব, ওইখানে আমরা থিওরি প্লাস ম্যাথ আলোচনা করবো একটি। এরপর আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। তবে তোমরা একটা কাজ করবে, বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেনগুলো শেষ করবে, বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা শেষ করবে, বোর্ডের কোয়েশ্চেনগুলো করবে, নিচ থেকে অঙ্ক করবে। তোমাদের গাইডে অনেক অঙ্ক আছে, বোর্ডে অঙ্ক আছে, না বুঝলে আমার সাথে যোগাযোগ করবে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে সমাধান দেওয়ার। তো আর যত বেশি করবে তোমাদের জন্য তত ভালো হবে। বিশেষ করে ক্লাস 10 তোমরা বোর্ডের অঙ্কগুলো শেষ করো। আর তোমাদের নেক্সট ক্লাসে বাড়ি কাজ থাকবে, 10ম শ্রেণীর জন্য বাড়ি কাজ থাকবে চিটাগং বোর্ড 19, এটার ম্যাথ, অর্থাৎ এই অঙ্কটা যে বোর্ডে আসছে যেত নাম্বার ওইটা থাকবে প্লাস নৈর্ব্যক্তিক। এরপর থাকবে ঢাকা বোর্ড 19। এরপর আরেকটা করবে, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 19 প্লাস এটা। এরপর 9ম শ্রেণী যেটা করবে সেটা হচ্ছে তোমরা তোমাদের একই 9ম প্লাস 10ম। তাহলে তোমাদের এগুলো থাকবে বাড়ির কাজ। আর থিওরিগুলো তোমরা প্রত্যেকটি বোর্ডের ক খ, অর্থাৎ এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আসছে ওখানে ক খগুলো তোমরা প্রত্যেকটি বোর্ডে শিখে ফেলবে। এগুলো তোমাদের নেক্সট ক্লাসের জন্য বাড়ির কাজ থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, ভালোভাবে পড়ালেখা করো, নিরাপদ থাকো, আর স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাই সর্বোচ্চ সতর্ক হও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।